যে ঘাটটি এক সময় প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকতো এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাওয়া ঘাট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পদ্মার উত্তাল রূপ, বিশাল পদ্মার বুক চিরে চলা ফেরি কিংবা লঞ্চ, আর অবশ্যই জিভে জ্বলানা ইলিশের স্বাদ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত এই ঘাটটি শুধু একটি ঘাট বা পরিবহন হাব ছিল না, বরং বাংলাদেশের সংস্কৃতি এবং ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। মাওয়া ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ এর টাটকা পদ্মার ইলিশ। ঘাটের মাছের বাজারে গিয়ে দরদাম করে ইলিশ কিনে সেখানেই গরম ভাতের সাথে কড়া ফ্রাই, ইলিশের ডিম আর হরেক রকমের ভর্তা দিয়ে খাওয়ার আনন্দই আলাদা। পদ্মার বিশালতার সামনে দাঁড়িয়ে বাতাস উপভোগ করা এবং বিকেলে সূর্যের ডুবে যাওয়ার দৃশ্য দেখা যে কোনো মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে ধরে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই মাওয়া পৌঁছে যাওয়া যায়। পুরনো লঞ্চ বা ফেরি ঘাটের সেই ব্যস্ততা কমলেও মাওয়া এখন দেশের অন্যতম প্রধান ডে ট্রিপ বা দিনে গিয়ে দিনে ফেরার পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। মাওয়া পার থেকে বিশালাকার পদ্মা সেতুকে কাছ থেকে দেখা এবং রাতে সেতুর আলোকসজ্জা উপভোগ করা এখন দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। এমন সব ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সত্যি বলতে প্ল্যান করে আপনি কখনোই কোথাও যেতে পারবেন না, প্ল্যান ছাড়াই বরং বেশ ভালোভাবেই করা যায়। আর প্ল্যান ছাড়া যখন আপনি বের হবেন তখন রাস্তাঘাটে অচেনা মানুষদের সঙ্গে বা অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু ঘটনা ঘটবে, সেগুলোই মূলত অ্যাডভেঞ্চার। তো আমরা আজকে প্ল্যান ছাড়াই আসলে বের হয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে মেঘলা আকাশ দেখে মনে হলো খিচুড়ি আর ইলিশ খাওয়া যায়, মানে দারুণ একটি আবহাওয়া। তখনই ভাবলাম আসলে মাওয়া ঘাটের দিকে যাওয়া যেতে পারে এবং ঝটপট করে গোসল করে আমরা বেরিয়ে পড়লাম এবং এখন যাচ্ছি মাওয়া ঘাটের দিকে। আর মাওয়া ঘাট স্পেশালি আমাদের কাছে বেশ একটি নস্টালজিক ব্যাপার, কারণ আমরা আগে যখন পদ্মা সেতু হওয়ার আগে যখন আমরা ঢাকা থেকে বাড়িতে যেতাম তখন এই পদ্মা নদীতে আসলে লঞ্চ অথবা ফেরিতে করে পার হতাম। তো ওই সময়টাতে আমরা প্রায়ই দেখা যেত যে লঞ্চে ইলিশ মাছ, ডাউল এবং একটা শুকনো মরিচ ভাজা, এটা দিয়ে ভাত খেতাম আর কি অমৃত মনে হতো এই খাবারটাকে। সো সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখনও ফিল হয়, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না যাওয়ার মতো। সো আজকে যেহেতু হঠাৎ করে সময় পেলাম এবং আমরা অলরেডি যাচ্ছি, আমাদের এই আগের অনুভূতিটাও বেশ ভালোভাবেই আসলে অনুভব করতে পারছি। সব মিলিয়ে দুর্দান্ত একটি সময় হয়তো বা কাটবে, আর এই দুর্দান্ত সময়টিকে আপনাদের সামনে উপস্থাপন করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আর চাইলে আপনি যে বন্ধুদেরকে নিয়ে মাওয়া ঘাটে আসতে চান তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বুড়িগঙ্গা সেতুতে। এই সেতুটি 1980 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1989 সালে এই সেতুটি উদ্বোধন করেন। তখন থেকেই এই সেতুটি ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে, সাথে দক্ষিণবঙ্গকেও। এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে মোটরসাইকেলের জন্য 20 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আপনি যদি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে না আসেন তাহলে বুঝবেন না কি দারুণ উন্নতি করেছে বাংলাদেশের এই জায়গাটিতে। মানে এই রাস্তাটি আসলে অসম্ভব রকমের সুন্দর এবং এখানে আপনি যদি ড্রাইভ করেন তাহলে আপনি অন্য রকমের এক আনন্দ পাবেন। দক্ষিণবঙ্গের মানুষেরা একটা সময় প্রচণ্ড ভোগান্তির মাধ্যমে আসলে বাড়িতে ফিরতেন। লঞ্চ অথবা ফেরিতে করে তাদেরকে বাড়িতে ফিরতে হতো এবং তাতে যথেষ্ট পরিমাণ সময় চলে যেত, 1-2 দিন লাগতো বাড়িতে আসতে। ঈদের সময় এই ব্যাপারটা আরও বাড়তো, এই সময়টা আরও দীর্ঘ হতো, তখন যানজট থাকতো এবং এর ফলে প্রচণ্ড পরিমাণে ভোগান্তিতে পড়তে হতো দক্ষিণবঙ্গের মানুষদের। সো সেই জায়গা থেকে এখন এই মাওয়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই রাস্তাটি আসলে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার করেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে এবং সামনে দিয়ে যে মোটরসাইকেল লেনটি চলে গেছে হাতের বাম দিকে, সেদিক দিয়ে ঢুকেছি এবং এই যে আমার হাতের ডান দিকে যেদিক দিয়ে মাইক্রো ঢুকছে এটি হচ্ছে মোটরসাইকেল লেন এবং আমরা যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে মাওয়া ঘাটের দিকে যাওয়ার রাস্তা। এবং এই সামনে একটি ছোট বেশ কিছু দোকান আছে, ছোট একটি বাজারের মতো। সো এখানে এসে চাটা খেতে পারেন। আমরা এখানে নামছি এবং চা খাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, এখনও বেশ সময় আছে, এখন 11টার মতো বাজে। আমরা চা খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম এবং এখান থেকে কিন্তু পদ্মা সেতুটাকে খুব ভালোভাবেই দেখা যাবে। পদ্মা সেতুর একটা হচ্ছে রেল যাওয়ার যেই সেতু সেটি, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাস, গাড়ি, মোটরসাইকেল যাওয়ার যে সেতুটি সেটি। সো এই এক রাস্তা দিয়ে এগিয়ে যাব। সামনে একটি ছোট বাজার আছে, এটি মুন্সিগঞ্জের মধ্যে পড়েছে এবং এখান থেকে আমরা চলে যাব বামের দিকে। বামে হচ্ছে মাওয়া ঘাট। চাইলে আপনি এই মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন শুক্রবারে যদি আসেন। এই জায়গা ঢোকার পরেই আপনি, এই রাস্তাটি ঢোকার পরেই আপনি দেখতে পাবেন এখানকার গ্রামীণ একটি চিত্র।
পদ্মা নদীর পাড়ের যে চিত্র সেটি আপনি এখানে আসার পর থেকে আসলে খেয়াল করতে পারবেন। এই মুহূর্তে আপনি এই রাস্তাটিকে আসলে যেমন দেখছেন একদম কোলাহল মুক্ত, কোনো গাড়ি ঘোড়া নেই, পরিবেশটা খুবই শান্তশিষ্ট। একটা সময় কিন্তু এই জায়গাটি ছিল একদম কোলাহলে ভরপুর, এত ব্যস্ত একটি সড়ক এই রাস্তাটি ছিল, সেটা অনেকেই হয়তো দেখেননি। যারা এদিকটাতে চলাফেরা করেছে, যারা লঞ্চে অথবা ফেরিতে করে দক্ষিণবঙ্গে যাতায়াত করেছে, তারা জানে যে এই রাস্তাটি কতটা ব্যস্ততম রাস্তা ছিল। সো সেই রাস্তাটিকে আজকে আমি দেখলাম, আমারও এই রাস্তা দিয়ে আগে যাওয়া হয়েছে সেই সময়টাতে। সো এখন আমি দেখে বেশ অবাক হচ্ছি, সেই রাস্তাটি আজকে এখন এত পরিবর্তন, এত নিরিবিলি, কোনো বাস নেই। আগে এই রাস্তা দিয়ে বড় বড় পরিবহন যাতায়াত করতো, সব কিছুই কেমন অতীত। একটা সময় সব কিছুই এরকম নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। তারই একটি প্রতিফলন মাওয়াঘাটের এই রাস্তাটি। এই জায়গা থেকে আপনি মাওয়াঘাটের দোকানগুলো দেখতে পাবেন, হোটেলগুলো দেখতে পাবেন, রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন, এবং এখানে যে কোনো জায়গায় আপনি চাইলে খাইতে পারেন। তবে এই যে রাস্তার পাশ দিয়ে যেই হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো ছিল, এগুলোতে কিন্তু দামের পরিমাণটা একটু বেশি। সো যদি এখানে খান তাহলে অবশ্যই দাম শুনে তারপরে খাওয়া শুরু করবেন। এবং আমার মনে হয় আপনি এই মাওয়াঘাটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক অনেক। সো সব জায়গায় পরিদর্শনও করা হলো আপনার, এবং দাম টাম শুনেও যদি খান তাহলে আপনার জন্য ভালো হবে আমার মনে হয়। কারণ মাওয়া একদম ঘাটের পাশে যেই হোটেলগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো, এবং স্বাদের দিক থেকেও বেশ ভালো, এবং দাম কিন্তু সেখানে পরিমাণে একটু কম। আর যদি আপনি এই রাস্তার এই পাশের এই রেস্টুরেন্টগুলোতে খান সেক্ষেত্রে আপনার দামটা কিন্তু বেশি পড়বে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে একদমই ঘাটে চলে এসেছি, এবং ঘাটে কিন্তু প্রবেশ করার সাথেই দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে। এখানে যে কোনোটাতে আপনি চাইলে খেতে পারেন। তবে আমরা চেষ্টা করব একদম ঘাটের সাথে লাগোয়া যে রেস্টুরেন্টটি আছে, চাপ সামলাও রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এই যেই পাশে, এটাতেই খাওয়ার চেষ্টা করব। এবং পাশেই হচ্ছে পদ্মা নদী আছে, এই ভিতরে বসে পদ্মা নদী দেখা যাবে। তো দেখি আসলে ভিতরে কেমন পরিবেশ, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পদ্মা নদীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এবং ঘাটে অনেক নৌকা দেখতে পাচ্ছি, এবং এখানে ছোট একটি দোকান আছে, এবং চাইলে এই পাশ দিয়েও রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা যায়। এবং সবাই কিন্তু এসে এই জায়গাটিতে দাঁড়াচ্ছে। এই জায়গাতে প্রচুর বাতাস আছে, এবং আজকে হালকা মেঘ আছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এবং এদিক দিয়ে কিন্তু একটি ব্রিজের মতো করা হয়েছে, ওই দূরে আরেকটি রেস্টুরেন্ট আছে। চাইলে আপনি যেই কোনো রেস্টুরেন্টে কিন্তু এখানে খাবার দাবার পাবেন। মাওয়া ঘাটের খাবার দাবারের পাশাপাশি এই জায়গাতে দাঁড়িয়ে আপনি পদ্মা নদীর দারুণ একটা ভিউ দেখতে পারবেন, এবং এখানে যে বাতাস, সে বাতাসটা আসলে আপনাকে একটা অন্যরকম প্রশান্তি অনুভূত করাবে। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদীতে একদম পানিতে টইটুম্বুর অবস্থায় আছে, আর দূরের নৌকাগুলো বেশ সুন্দর লাগে দেখতে। যেহেতু এখন লঞ্চ বা ফেরি নেই, তাই এখানে অনেক নৌকা থাকে, ট্রলার থাকে। চাইলে আপনি এই নৌকা বা ট্রলারগুলোকে ভাড়া করে নিয়ে চালাতে পারেন। বন্ধুরা, এখান থেকে দূরের পদ্মা সেতুটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, এবং এটা দেখাটা বেশ সুন্দর লাগছে। পদ্মা সেতু এবং পদ্মা নদী একসাথে দেখাটা খুবই ভালো লাগে এই জায়গায় দাঁড়িয়ে। এবং আপনি চাইলে দুপুরের খাবার এখানে খেয়ে তারপর কিন্তু পদ্মা সেতুর নিচে যেতে পারেন, ওই জায়গাটিও বেশ ভালো। ওই জায়গাটিকে নিয়ে আলাদা একটা ভিডিও করব। সো ওই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই রেস্টুরেন্টটিতে ঢুকবো, চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটির নাম। দেখি কি কি রয়েছে এখানে। বন্ধুরা, হোটেলের এই কর্নারটিতে আপনারা বরফজাত করা ইলিশ পাবেন, এবং পাশে কাঁকড়াও আছে। সো চাইলে এখান থেকে একটি ইলিশ আপনি ক্রয় করতে পারেন, এবং তারা ভর্তা করে দিবে এবং ভেজে দিবে, এভাবে নিতে পারেন। এখানে রূপচাঁদা রয়েছে, এবং মাছের ডিমও আছে। চাইলে যে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে ক্রয় করে এরপরে ওদের কাছে দিলে ওরা ভেজে দিবে। সো আপনি আপনার মতো করে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে রান্নার জায়গা, এবং এখানেই তারা আসলে ইলিশগুলোকে ভাজতেছে, সরিষার তেল দিয়ে ভাজে। আপনি চাইলে একটা ইলিশ ক্রয় করে তাদের কাছে দিলে তারা এভাবেই ভেজে দিবে এবং ভর্তা করে দিবে, লেজ ভর্তা করে দিবে। এটি হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট। দূরে যে ফাঁকা জায়গা দেখলেন, ওখানে আসলে পদ্মা নদী দেখা যায় ওই পাশ থেকে। আর এই যে বিভিন্ন ধরনের ভর্তা এখানে করতেছে ওরা, এবং এখানে ভাজিও আছে, বেশ কিছু ভাজি আছে। এখানে করলা ভাজি দেখলাম, আর এই পাশটিতে প্রচুর পরিমাণে ভর্তা রয়েছে। চাইলে ভর্তা দিয়ে খেতে পারেন, তবে খুব বেশি যে সুস্বাদু এমন না। এখানে তরকারি বা ভাজি যদি থাকে সেটাও বেশি ভালো লাগবে না খেতে। সো ওইগুলো না ট্রাই করাই আমার মনে হয় ভালো হবে। ভর্তা দু একটা চাইলে নিতে পারেন, আর ইলিশ এবং ডাউল খেতে পারেন। ডাউলটা বেশ সুস্বাদু, এবং একটি অবশ্যই শুকনো মরিচ রাখবেন ভাজা, সেটা ডাউলের সঙ্গে খেতে আপনার জন্য ভালো লাগবে আমার মনে হয়। আমি এটা কন্টিনিউ খাই, আগেও খেয়েছি যখন লঞ্চে করে বাড়িতে যেতাম, তখন কিন্তু আমরা এগুলা লঞ্চেই খাওয়া দাওয়া করতাম, বেশ ভালো লাগতো। সেই জায়গা থেকে আসলে আজকে আমার মাওয়াঘাটে আসা। হোটেলের এই জায়গাতে দাঁড়িয়ে আপনি এই যে পদ্মা নদীর এই ভিউটা দেখতে পাবেন।
এক একজনের 3 পিস এবং মাথা আছে এবং লেজ দিয়া আলাদা ভর্তা এবং আলাদা আবার ডিমও আছে। 50 জনের আমরা এখানে আয়োজন করছি। তারপরে বেগুন আছে 2 পিস করে, স্পেশাল সালাদ আছে, কত করে? আর পেঁয়াজ ভর্তা আছে। তারপরে আমরা এক্সট্রা অর্ডার করে নিচ্ছি, আলাদা আলাদা অর্ডার করে নিচ্ছি। একটা প্যাকেজ সিস্টেম, একটা প্যাকেজ আমরা নিজেরা করে নিছি। ভর্তা আছে 2 রকম, তারপরে আপনার ভর্তা 2 রকম, সালাদ আছে স্পেশাল একটা, ডিম ভর্তা, তারপরে ডিম ভুনা, তারপরে লেস ভর্তা, বেগুন ভাজি 2 পিস করে। এই পাশ দিয়ে আরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, এগুলো তো চাইলে এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন এখানকার দাম কেমন। এখানে হাঁসের মাংসও পাওয়া যায় এবং ইলিশ তো এখানের বেস্ট, মানে ইলিশ থাকবেই, সাথে অন্য কিছু অনেক রেস্টুরেন্টে থাকে না, বাট এই জায়গাতে কয়েকটা রেস্টুরেন্টে দেখলাম হাঁসের মাংস পাওয়া যায়। সো চাইলে এগুলো ট্রাই করতে পারেন। বন্ধুরা, এখানেও কিন্তু একটি ট্রলারের ঘাট রয়েছে, চাইলে এখান থেকে ট্রলার নিয়ে আপনি নদীর মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতে পারেন। কোন জায়গাতে ঘুরেন 100 টাকা? পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরে জানেন? হ্যাঁ, 100 টাকা করে নেন প্রতিজন। ভাড়া করে মানে দেখা যাচ্ছে 4-5 জন আছে, তারা নিজে বুঝতে পারছি, তাহলে 1000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে বিখ্যাত সেই মাওয়া ঘাট, যে ঘাটটি এক সময় প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকতো এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নিস্তব্ধ আছে আর কি। মানে এখানে আগের মতো সেই মানুষজন আসে না এখানে। আগে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফেরি থাকতো এবং এই জায়গাতে এই অঞ্চলের যত বাস, ট্রাক বলেন, যেই ধরনের যানবাহন আছে সব কিছু কিন্তু এই জায়গাটিতেই আসলে ভিড়তো এবং এখান থেকে আসলে এরপরে হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের দিকে যেত সেই পরিবহন। এখন এই জায়গাটি একদমই নিরিবিলি এবং এখানে যে এই ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো আসলে শুধুমাত্র মানে ঘোরার জন্য এই ট্রলারগুলো এখানে আসে, মানে মানুষজন এখানে ঘোরার জন্য আসে মাঝে মধ্যে, যেহেতু পদ্মা নদীর পাড়েটি, সে কারণে আসলে মাঝে মধ্যে দেখা যায় যে এখান থেকে 100 টাকা ভাড়া নেয় প্রতিজন। আবার যদি কেউ চায় যে এই ট্রলারটি কোনো সম্পূর্ণ ভাড়া নেবে, সেক্ষেত্রে হয়তো 1000-1200 টাকা হইলে একটা ট্রলার ভাড়া করে তাদের মন মতো করে এই জায়গা দিয়ে পদ্মা নদীর ভিতর দিয়ে ঘোরাঘুরি করতে পারবে। এবং এই জায়গাটি এখন আসলে খুব আগের কথাই মনে পড়ে, কারণ আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, যে কারণে আমি এই জায়গাতে আসলে যাতায়াত করেছি। তখন হচ্ছে এই জায়গাতে এমনও সময় গেছে যে মানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, তবুও দেখা যায় যে জ্যামের কারণে আসলে ফেরি থেকে বাস নামতে পারেনি, এমন অসংখ্য ঘটনা আছে। সো সেই ব্যাপারগুলো আসলে এখনও এই দিকে আসলে মনে পড়ে খুব বেশি। বন্ধুরা, এখান থেকে আমরা যাব পদ্মা সেতুর নিচে, সেখান থেকে পদ্মা সেতুর দারুণ একটি ভিউ দেখা যায় এবং সেখানেও বেশ কিছু নৌকা ট্রলারে চড়ে ঘোরা যায় এবং দারুণ একটি ভ্রমণ স্পটের মতো করে তৈরি করা হয়েছে সেই জায়গাটিকে। সো ওই জায়গাটির ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আজ যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। আল্লাহ হাফেজ।